বাংলাদেশের রাজনীতির মাঠে বেশ কিছুদিন ধরেই একটি গুঞ্জন চলছিল। একটি বড় রাজনৈতিক জোটের আসন সমঝোতা নিয়ে টানা জল্পনা কল্পনা চলছিল সর্বত্র। এখন সেই গুঞ্জনের অনেকটাই পরিষ্কার হতে শুরু করেছে। পর্দার আড়ালে সমীকরণটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলেই বিভিন্ন সূত্রের দাবি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সম্ভবত আগামী 12 তারিখেই সেই ঘোষণা আসতে পারে। সময়টা ঠিক হলেই সব প্রকাশ্যে চলে আসবে। আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই গভীরভাবে বিশ্লেষণ করব। আসন সমঝোতার ভেতরের আসল কৌশলটা কি? এখানে শুধু সংখ্যার হিসাব নয়, সংখ্যার পেছনের রাজনৈতিক চালটাই আসল বিষয়। খসড়া সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী 300 আসনের মধ্যে 190টি আসন নিজেদের জন্য রাখছে। বাকি 110টি আসন তারা জোটের শরিক দলগুলোর মধ্যে ভাগ করে দিচ্ছে। এই সংখ্যা দেখলে বোঝা যায় জোটে মূল নিয়ন্ত্রণ কার হাতে থাকছে। কারণ সরকার গঠনের ম্যাজিক নাম্বার 151টি আসন। 190 আসন নিয়ে জামায়াত এককভাবেই সরকার গঠনের মতো অবস্থানে যাচ্ছে। এটা তাদের সাংগঠনিক শক্তি ও আত্মবিশ্বাসের বড় বার্তা। 110টি আসনে শরিক দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে। এর মানে ওই আসনগুলোতে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক থাকবে না। অনেক সমর্থকদের কাছে এটা হতাশার বিষয় হতে পারে, কারণ সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে। তবে সূত্র বলছে প্রতীক না থাকলেও জামায়াতের কর্মীরা শরিক প্রার্থীদের জেতাতে সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করবে। এটা পুরোপুরি একটি কৌশলগত সিদ্ধান্ত। সমঝোতা অনুযায়ী আসন বন্টন এমন: ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই 40টি আসন, এনসিপি 30টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস 15টি আসন, খেলাফতের আরেক অংশ 60টি আসন, এলডিপি 60টি আসন, এবি পার্টি 2টি আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসন। এই তালিকায় জোটের ভেতরের সমীকরণ পরিষ্কার করে দেয়। দেখতে মনে হতে পারে 40টি আসন পাওয়া বড় অর্জন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা চরমোনাইয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ 30টি কম আসনে লড়ে যদি তারা 15টিতে জিতত, তাহলে সাফল্যের হার হতো 60%। কিন্তু এখন 40 আসনে লড়ে যদি মাত্র 10টিতে জেতে, তাহলে সাফল্যের হার নেমে আসবে 25%। এতে রাজনৈতিকভাবে তাদের ব্যর্থ বলা হতে পারে। সাংগঠনিক শক্তির দিক থেকে এনসিপির এত আসন পাওয়ার কথা নয়, তবু তারা পেয়েছে 30টি আসন। এর মূল কারণ রাজপথের রাজনীতি, সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকা। এটা আসলে একটি রাজনৈতিক বিনিয়োগ, রাজপথের শক্তিকে সংসদের রাজনীতিতে আনার চেষ্টা। এই বিনিয়োগ সফল হবে কিনা সেটাই বড় প্রশ্ন। খেলাফত মজলিসের 2 অংশ মিলিয়ে 22টি আসন এবং এলডিপির 60টি আসন। এই বরাদ্দকেই অনেকে বাড়াবাড়ি বলছেন। সমালোচকদের মতে এই দলগুলো সর্বোচ্চ 4টি থেকে 5টি আসন পাওয়ার যোগ্য ছিল। তবে জামায়াত এই ছাড় দিয়েছে একটাই কারণে, জোট ভাঙ্গা ঠেকাতে। বিভিন্ন বিশ্বস্ত সূত্র বলছে বিএনপি পর্দার আড়ালে জোট ভাঙ্গার চেষ্টা করছিল। এই পরিস্থিতিতে জোট টিকিয়ে রাখাই ছিল জামায়াতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জেই তারা সফল হয়েছে। কিছু আসন ছাড় দিয়ে হলেও একটি বিকল্প শক্তিশালী জোট গড়ে তোলা, এটাই ছিল মূল লক্ষ্য। এই পুরো বিশ্লেষণের ভিত্তি এসেছে প্রথম আলোর একটি রিপোর্ট থেকে। একদিকে প্রথম আলোর রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা আছে, অন্যদিকে তথ্য সংগ্রহে তাদের নেটওয়ার্ক সবচেয়ে বেশি শক্তিশালী। এই বাস্তবতাও স্বীকার করা হচ্ছে। এমনকি দাবি করা হচ্ছে প্রথম আলোর একজন সাংবাদিকের জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এই কারণেই ভেতরের অনেক গোপন তথ্য তারা অনেক আগে থেকেই পেয়ে যায়। সব মিলিয়ে বলা যায় জামায়াতের নেতৃত্বে বড় জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। কৌশলগত কারণে শরিকদের বড় ছাড় দেওয়া হয়েছে। মূল লক্ষ্য বিএনপির বাইরে একটি শক্তিশালী বিকল্প জোট গড়ে তোলা। তবে প্রশ্ন থেকেই যায়, নির্বাচনের আগে যে ঐক্য তৈরি হলো, ক্ষমতার ভাগাভাগির সময় সেই ঐক্য কতটা টিকবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়।